নমস্কার বন্ধুরা, গতবারের ভিডিওর মতন আজকেরও আমি আলোচনা করব আপনাদের পাঠানো প্রশ্নগুলো। আপনাদের পাঠানো প্রশ্নগুলো আমি করব বিশ্লেষণ আর তুলে ধরবো আপনাদের সামনে সমাধান। তো বন্ধুরা, স্ক্রিপ্ট না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখে নেব আজকের আমাদের প্রথম প্রশ্ন। নমস্কার প্রসেনজিৎ দা, আপনার কাছে আমার কতগুলো প্রশ্ন আছে। আপনার গ্রুপে থেকে অনেক উপকার হয়েছে, অনেক কিছু ইনফরমেশন আমি পেয়েছি, কিন্তু বিভিন্ন কোশ্চেন আমার কাছে রয়েছে এবং আমার টিমের যে মেম্বাররা রয়েছে তাদেরও অনেকটা হয়রানি হচ্ছে যে কিভাবে তারা পৌঁছাবে। জম্মুতে যখন আমরা নামছি হচ্ছে 9 তারিখে। তো 9 তারিখে যদি আমি লেট তো ধরতেই হবে গাড়ি, তো 3 ঘন্টাও যদি আমি লেট ধরি তো মোটামুটি তাও আমি 11টা-12টা নাগাদ যদি নামি, তারপরে আমার যা কাজগুলো RFID কাট করা বা সবাই মিলে একটু লাঞ্চ করে তারপরে যদি আমি গাড়ি ধরি, তো সেক্ষেত্রে কি আমি সোনমার্গ পৌঁছাতে পারবো? সোনমার্গ যদি নাও পৌঁছাতে পারি, শ্রীনগর অবধি কি আমি যেতে পারবো সেদিন? এটা হলো আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমার, শ্রীনগর যদি না যেতে পারি তাহলে সেই 9 তারিখে আমাকে জম্মুতে স্টে করতে হচ্ছে। তো আমি জম্মুতে স্টে করলে কোথায় স্টে করব? এবং জম্মুতে যদি আমি স্টে করেও যাই তো আমি 10 তারিখে যে গাড়ি ধরবো, সবাই বলছে যে ওখান থেকে ভোর 4টের সময় বাস পাওয়া যায়, রাত 2টোর সময় বাস পাওয়া যায়, কিন্তু সেই বাসগুলোতে করে যদি আমি যাইও, বালতাল বা নীলগ্রাদ কি যেতে পারবো? এটা হলো আমার 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি সোনমার্গে কোনো হোটেল পাচ্ছি না, সেক্ষেত্রে আমি কি করব? আমার টিমের বেশ কয়েকজন হেঁটে যাত্রা করবে আর বেশ কয়েকজন হেলিকপ্টারে যাত্রা করবে। তো সেক্ষেত্রে কি নীলগ্রাদে কি থাকার কোনো ব্যবস্থা আছে, যেমন টেন্ট বা লঙ্গরখানা, এরকম কিছু কি আছে? বালতালও আছে, এটা আমি দেখেছি ইউটিউবে, কিন্তু নীলগ্রাথেরটা আমি এখনো অবধি জানতে পারিনি এবং বুঝতে পারছি না, এবং এই প্রশ্নগুলো ভীষণ অসুবিধায় ফেলছে আমাদের। তো আমরা একটু হতাশ হয়ে রয়েছি। কাইন্ডলি যদি সব প্রশ্নের উত্তরগুলো আপনি দেন, আমরা খুব উপকৃত হব। নমস্কার দিদিভাই, প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। দিদিভাই, আমি আপনাকে একটা কথা বলে রাখি, যখন আপনি 9 তারিখে জম্মু টাওয়ার এক্সপ্রেস করে জম্মুতে পৌঁছাবেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি কিন্তু সেই দিনকে কোনো রিস্ক না নিয়ে সোনমার্গ অথবা শ্রীনগর যাওয়ার চেষ্টা করবেন না। আপনি সোজাসুজি চলে যাবেন ভাগবতী নগরের যাত্রী নিবাস, আর ওখানে গিয়ে বাসের টিকিটটা কাটবেন, আর যাত্রী নিবাসে গিয়ে আপনি কিন্তু নেবেন আশ্রয়। তার কারণ হচ্ছে, দেখুন, আপনি যে ট্রেনে যাচ্ছেন সেই ট্রেনটা কিন্তু খুব একটা সুবিধার ট্রেন নয়, প্রায় সময় লেট হয়। আর আপনি যদি স্লিপারে যান তাহলে তো বলারই নয়, কারণ আমি 2 বছর স্লিপারে গেছিলাম, আমি বুঝেছিলাম ওখানে স্লিপারে যাওয়া আর জেনারেল যাওয়া ওই ট্রেন কিন্তু দুটোই সমান। তো দিদিভাই আপনার কাছে রিকোয়েস্ট, আপনার শরীরটা যদি সুস্থ রাখতে চান তাহলে সেই দিনকে কিন্তু আর লং জার্নি করবেন না। তাছাড়া এমনিতেও অনেক প্রাইভেট গাড়ি 12টার পর সোনমার্গ অথবা শ্রীনগরে যাওয়ার জন্য প্রস্তুত হবে না। তো দিদিভাই, এটা একটু নজরে রাখবেন। দিদিভাই, আপনার পরের প্রশ্ন হচ্ছে 10 তারিখে কিভাবে আপনি বালতাল কিংবা সোনমার্গ কিংবা নীলগড়ে পৌঁছাবেন। তো দিদিভাই, আপনি যখন যাত্রী নিবাস থেকে বাসের টিকিট কাটবেন, সেই বাসটা কিন্তু সোনমার্গেও দাঁড়াবে না, কিন্তু নীলগড়েও দাঁড়াবে না, সেই বাসটা কিন্তু সোজা দাঁড়াবে কিন্তু বালতাল বেস ক্যাম্পে। তো দিদিভাই, আপনি যখন টিকিটটা কাটবেন যাত্রী নিবাস থেকে, সেই বাসটা কিন্তু সোজা বালতাল বেস ক্যাম্পে দাঁড়াবে। আর যদি আপনাকে সোনমার্গে যেতেই হয় তাহলে কিন্তু আপনাকে সরকারি বাস নয়, জম্মু থেকে প্রাইভেট বাসে যেতে হবে শ্রীনগর, আর শ্রীনগর থেকে প্রাইভেট বাস কিংবা গাড়ি হায়ার করে আপনাকে যেতে হবে সোনমার্গ। আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে, যেখান থেকে হেলিকপ্টার ছাড়ে নীলগড়, সেখানে কি কোনো কিছু থাকার জায়গা আছে কিনা। আমি খোঁজ নিয়েছিলাম ওখানকার ভান্ডারার এক কর্মীর সাথে, তিনি আমাকে বলে নীলগড়ে কিন্তু কোনো যাত্রী থাকার জন্য আশ্রয় নেই। অনেক রিকোয়েস্ট করার পর অনেকে কিন্তু ভান্ডারেতে থাকতে পারে, কিন্তু সেখানে অনুমতি দেয় না সবসময়। যারা হেলিকপ্টার চাপতে আসে তারা সাধারণত সোনমার্গ অথবা বালতালে থাকে। যাদের হেলিকপ্টারের টিকিট আছে সকাল সকাল, তারা সাধারণত রাত্রি যাপন করে বালতাল অথবা সোনমার্গের হোটেল কিংবা টেন্টের মধ্যে। তো দিদিভাই, আপনারাও কিন্তু এরকম একটা ব্যবস্থা করতে পারেন। তবুও আপনাদের সুবিধার্থে নিচে ভদ্রলোকের নাম্বার দিয়েছে, আপনি কিন্তু ফোন করে একবার জিজ্ঞেস করতে পারেন ওনারা আপনাদেরকে ওনাদের ভান্ডারাতে থাকতে দেবেন কিনা। আশা করি দিদিভাই আপনার প্রশ্নের সঠিক জবাব পেয়ে গেছেন। দিদিভাই, এইরকমভাবে প্রশ্ন করবেন আর আশীর্বাদ করবেন আপনাদের সমস্ত প্রশ্নের সমাধান আমি যেন এইরকমভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো বন্ধুরা, এবার আমরা দেখে নিই আমাদের পরের প্রশ্ন কে করছে। আমি
প্রাণকৃষ্ণ মিশ্র 2024 অমরনাথ যাত্রায় আমি অংশগ্রহণ করতে চাই। তো এই বিষয়ে এই গ্রুপের বিভিন্ন জনের কাছে আমি বিভিন্ন পরামর্শ পেয়েছি। আরও কিছু বিষয়ে আমার জানার আছে, সে বিষয়গুলি আমি বলছি। প্রথমত, যে আমি চাই, যাচ্ছি আমি জম্মু তাওয়াই এক্সপ্রেসে। এই এক্সপ্রেসে মোটামুটি 2 ঘন্টা যদি লেট ধরি, তাহলে 11টা-12টার মধ্যে আমি জম্মু স্টেশনে পৌঁছে যাচ্ছি। আমি চাই ওই দিনই পেহেলগাঁও যেতে, কারণ আমার যাত্রা পেহেলগাঁও থেকে শুরু হচ্ছে 12 তারিখে। আমি পৌঁছাচ্ছি জম্মু স্টেশনে 10 তারিখে। তাহলে 10 তারিখেই কি আমি 12টার পরে বেরিয়ে পেহেলগাঁও পৌঁছাতে পারি কোনো প্রাইভেট গাড়ি বুক করে? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে পেহেলগাঁওতে আমি হোটেলে থাকতে চাই, এবং হোটেলে থেকে আমি কিভাবে পরের দিনে গাড়ি ধরে আমি চন্দনবাড়ি পর্যন্ত পৌঁছাবো, সেই বিষয়ে আলোকপাত করলে আমি উপকৃত হব। তৃতীয় প্রশ্ন আমার, যে শেষনাগ এবং পঞ্চতরণ এই দুটো জায়গাতে বেস ক্যাম্প আছে, এর বাইরে নুনওয়ানের পর থেকে একদম বালতাল পর্যন্ত, অমরনাথ কেভ হয়ে বালতাল পর্যন্ত, এর মধ্যে কোনো ক্যাম্প বা থাকার জায়গা যদি থাকে তাহলে আমাকে জানিয়ে উপকৃত করবেন। আমার শেষ প্রশ্ন, আমি অমরনাথ গুহার কাছাকাছি পৌঁছে আমার ব্যাগ পত্র ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো আমার সঙ্গে থাকবে, সেগুলো আমি কোথায় রাখবো, মোবাইল, টাকা পয়সা, এগুলো কতটা সিকিউর, সেই বিষয়ে আমাকে জানাবেন। নমস্কার। নমস্কার প্রাণকৃষ্ণরা, আপনাকে দেখতে পেয়ে আমি খুব খুশি। 2022-এ আমরা একই সঙ্গে হিমগিরি ট্রেনে গিয়েছিলাম জম্মুতে, মনে পড়ছে তো সেই দিন কথা? যাই হোক, আপনি প্রশ্ন করেছেন, আমি কিন্তু খুব খুশি। আপনি যে এরকম একটা মজাদার লোক, আপনাকে দেখে চেনা যায় না। কৃষ্ণদা কিন্তু লেখক, এনার লেখা অনেক বই আছে, আর সেই বইগুলো আমিও পড়েছি। আপনারা যদি সুযোগ পান, এনার লেখা বইগুলো সংগ্রহ করবেন আর পড়বেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক অজানা তথ্য। ইনি কিন্তু যে সকল গল্প, প্রবন্ধ এবং উপন্যাসগুলো লেখে, সেই সবগুলো কিন্তু একটুখানি আলাদা, মানে ইতিহাস খুঁজলেও চট করে পাওয়া যাবে না। ইনি কিন্তু খুব রিসার্চ করে এই জিনিসগুলো লেখে, আপনারা কিন্তু পড়তেই পারেন। কিছু কিছু বইয়ের ছবি দেখুন আমি আমার স্ক্রিনের মধ্যে দিয়েছি। আপনারা যদি এই বইগুলো পড়তে চান, তাহলে কিন্তু আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন প্রাণকৃষ্ণ দার সাথে অথবা এনাদের প্রকাশনার সাথে। তো বন্ধুরা, এবার প্রশ্নে ফিরে যায়। প্রাণকৃষ্ণদা, আপনার প্রথম প্রশ্নটা অনেকটা দিদি ভাইয়ের মতন একই প্রশ্ন। জম্মুতে পৌঁছে 12টার পর আপনারা পেহেলগাঁওকে পৌঁছাতে পারবেন কিনা? জম্মুতে পৌঁছে 12টার পর পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করবেন না। তার কারণ হচ্ছে সেই সময় কিন্তু মিলিটারির অনেক রেস্ট্রিকশন থাকে লোকাল গাড়িদের উপর। আরেকটা কথা বলছি, অমরনাথ যাত্রীদের জন্য ওনারা খুব টাইটফুল। সেই দিনটা আপনি কিন্তু বিশ্রাম নিতে পারেন ভগবতীনগরের যাত্রীনিবাস। আর আপনার যদি মনে হয় ভগবতীনগরের যাত্রীনিবাসে থাকবেন না, তাহলে কিন্তু আপনারা কালিকাধাম অথবা বৈষ্ণবী ধাম এখানে কিন্তু আগে থেকে বুকিং করতে পারেন, আর এখানে কিন্তু থাকতে পারেন। আর আপনার দ্বিতীয় প্রশ্ন, পেহেলগাঁওয়ে আপনি হোটেলে থাকতে চান, টেন্টে থাকতে চান না। অবশ্যই আমিও সবাইকে বলি, পেহেলগাঁও আপনারা হোটেলে থাকুন। টেন্টে কেন থাকবেন? টেন্টে তো আপনাকে 3 দিন থাকতেই হবে, একদিন হোটেলে থাকবেন। দেখুন, টেন্টে থাকা আর হোটেলে থাকার মধ্যে দুটোই ডিফারেন্ট। টেন্টে থাকবেন, চারিদিকে পাহাড় আর তার মধ্যে একটা টেন্ট, আর সেই টেন্টের মধ্যে আপনি আছেন, সেটা কিন্তু একটা রোমাঞ্চকর। কিন্তু একটা বড় মাঠের মধ্যে সেখানে একটা তাঁবু, আর তার মধ্যে আপনি থাকছেন কেন? তার থেকে ভালো হোটেলে থাকুন। আমিও সব বন্ধুদেরকে বলি, কিন্তু পেহেলগাঁও গিয়ে আপনারা হোটেলে থাকুন, আপনারা টেন্টে থাকবেন না। আর আপনার প্রশ্ন ছিল ওখান থেকে গাড়ি কী করে পাবেন? আপনি যখন হোটেলে যাবেন, হোটেলে গিয়ে রিসেপশনে বলে দেবেন পরের দিন সকালবেলায় আপনি যাবেন চন্দনবাড়ি। হোটেলেই কিন্তু ওই গাড়ির ড্রাইভাররা ঘন্টার পর ঘন্টা এসে জিজ্ঞেস করে যে, আরে আপনারা কি চন্দনবাড়ি যাবেন, আপনারা কি চন্দনবাড়ি যাবেন? আপনি বলবেন হ্যাঁ চন্দনবাড়ি যাবেন, আর তখন ওই গাড়িতে উঠবেন। আর ওই গাড়িটা কিন্তু শেয়ার গাড়ি, এরকম নয় যে আপনাকে একটা গাড়িকেই রিজার্ভ করতে হবে। কখনো আপনাকে একটা গাড়িতে রিজার্ভ করার দরকারই নেই। মোটামুটি কম বেশি 300 থেকে 400 টাকা মতন হয়তো ভাড়া পড়তে পারে আপনার হোটেল থেকে চন্দনবাড়িতে যাওয়ার জন্য। আরেকটা কথা চিন্তা একদম করার দরকার নেই, পেহেলগাঁও বাজার যেখানে আপনি হোটেলে থাকবেন, সেখান থেকে কিন্তু চন্দনবাড়ির গাড়ি সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে। আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে, অমরনাথ দর্শন হয়ে যাওয়ার পর বালতালে নামার সময় অমরনাথ থেকে বালতালে
এই ফেরার মধ্যেখানে কোনো ক্যাম্প আছে কিনা। দেখুন, অমরনাথ থেকে বালতালে ফেরার পথে কিন্তু অনেকগুলো ভান্ডারা আছে, যেখানে আপনি খাদ্য গ্রহণ করতে পারবেন, যেখানে আপনি বিশ্রাম করতে পারবেন। কিন্তু রাতে কিন্তু ওরা থাকতে দেয় না সচরাচর, রাতে থাকার জন্য ওদেরকে স্পেশাল পারমিশন নিতে হবে। এমনি সরকারিভাবে কোনো ক্যাম্প নেই যেখানে মানুষ থাকতে পারবে, এই রকম সরকারিভাবে কোনো জায়গা নেই ওই জায়গাটায়। আপনি শুধুমাত্র কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়ার জন্য, কিছু খাবার খাওয়ার জন্য ওখানে 2 থেকে 3টে বড় বড় ভান্ডারা আছে, সেখানে আপনারা কিন্তু একটু বিশ্রাম নিতে পারবেন। রাতে থাকার ব্যবস্থা কিন্তু ওই ভান্ডারের মধ্যে হয় না। যদি ভান্ডারের মধ্যে আপনাকে রাতে থাকতে হয়, তাহলে যেই অর্গানাইজার এই ভান্ডারাটাকে আয়োজন করেছে তাদের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। তারা আপনার চতুর্থ এবং লাস্ট প্রশ্ন, অমরনাথে পৌঁছে আপনার সাথে থাকা যেসব ব্যাগপত্র থাকবে সেগুলো আপনারা কোথায় রাখবেন। দেখুন, অমরনাথে পৌঁছে অমরনাথের যে সিঁড়িটা আছে, মানে যেখান থেকে অমরনাথের গুহার মধ্যে আপনি যাবেন, তার সামনেই কিন্তু সরকারের তরফ থেকে ওখানে কিন্তু একটা বড় ক্লক রুম করা আছে। ওখানে কিন্তু আপনার ব্যাগপত্র মেটেরিয়াল রাখতে পারবেন এবং তার জন্য আপনাকে একটা পার্চি দেবে। এই হচ্ছে সিস্টেম। আর যদি আপনি এই লম্বা লাইনে না দিতে চান, তাহলে কিন্তু ওখানে যেসব ছোটো ছোটো দোকান আছে, যেখানে হচ্ছে পূজা সামগ্রী বিক্রি হয়, সেখানেও কিন্তু আপনারা ব্যাগ রেখে আপনারা কিন্তু ভগবান দর্শন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে একটা কথা বলে দিলাম, জামা কাপড় ছাড়া কোনো কিছু রাখবেন না। টাকা পয়সাগুলো আপনারা কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে বাবাকে দর্শন করতে পারবেন। মোবাইলটা ওনার হাতে আলাদাভাবে দেবেন যে এটা আমার মোবাইল, তুমি ভাই ভালো করে রাখো, আমি যখন আসবো তোমার কাছ থেকে দিয়ে দেবো। এই হচ্ছে ওখানকার ব্যবস্থা। তার জন্যে হয়তো ওই লোকগুলোকে আপনি 50 টাকা কি 100 টাকা একটু বেশি দেবেন যখন পূজা সামগ্রী কিনবেন তার থেকে। আশা করি আপনার প্রশ্নের জবাব দিয়েছি। এবার দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন নেবার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা যারা ছেলেরা ঘরে রান্নাবান্না করতে পারি না, তারা কিন্তু অতি সহজে কীভাবে রান্নাবান্না শিখবেন আর সুস্বাদু রান্না করে আপনারা আপনাদের গিন্নি কিংবা ছেলেমেয়েদেরকে কীভাবে পরিবেশন করবেন, তার জন্য কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে। এই ইউটিউবের চ্যানেলটার নাম হচ্ছে 5 ফোড়ন। আপনারা কিন্তু পারলে এই ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন। তাহলে কিন্তু এখানে অতি সহজে কীভাবে আপনারা রান্নাবান্না করবেন তার কিন্তু সুন্দরভাবে একটা বর্ণনা দেওয়া রয়েছে। আমি তো দেখি, আপনারাও কিন্তু দেখতে পারেন। তো চলে আসি এবার পরের প্রশ্নে। প্রসেনজিৎ, আমি বলছি বালি থেকে। আমি স্বাতী মুখার্জি। আমার একটা প্রশ্ন ছিল বাবা অমরনাথজির যাত্রার ব্যাপারে। সেটা হলো, আমি বালটাল থেকে রিটার্ন আসবো। তো বালটাল থেকে যদি আমার রিটার্ন আস্তে আস্তে হেঁটে আস্তে আস্তে যদি রাত হয়ে যায়, মোটামুটি 8টা বেজে যায়, তাহলে কি আমি পরের দিনের সকালের জন্য কি আমি গাড়ি সেদিনই বুক করে নেব? আর কটা অবধি গাড়ি বুকিং হয়, এই প্রশ্নটা আমার ছিল। আর যদি আগের দিন রাত্রিবেলা বুকিং না হয়, তাহলে পরের দিন সকালবেলা কটার মধ্যে কি আমাকে বুকিং করতে হবে, এইটা তুমি আমাকে জানাও। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে যাত্রা শুরুর সময় যে RFID কার্ডটা করব, সেই সময় কি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হওয়ার সময় কি কোনো OTP আসবে? কেননা আমার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে, সেই নাম্বারটা আমি সাথে নিয়ে যাব না। আর ওখানে তো প্রিপেড কাজ হয় না, ওখানে পোস্টপেড কাজ হয়। তো সুতরাং একটু জানাও যে সেই ক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে। এই দুটো প্রশ্ন আমার ছিল, তুমি এই দুটো প্রশ্নের উত্তর আমাকে দাও। নমস্কার দিদিভাই, অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনাকে বলে রাখি আপনার প্রথম প্রশ্নের উত্তর। আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে, যদি বালতাল থেকে নামতে গিয়ে আপনার রাত্রির 8টা হয়ে যায়, তখন আপনি পরের দিনের বাস বুকিং করতে পারবেন কি না? অবশ্যই করতে পারবেন। আপনি যদি বালতাল থেকে নামতে গিয়ে 8টা কিংবা 9টা হয়ে যায়, আপনি কিন্তু তখন সোজা ট্রেনে না গিয়ে চলে যাবেন হচ্ছে বাসের টার্মিনালে। আর ওখানে গিয়ে দেখবেন একটা কাউন্টার করা আছে, ওখানে জিজ্ঞেস করবেন যে আপনি জম্মুতে যাবেন, জম্মুতে যাওয়ার জন্য বাস বুকিং কে করছে। ওখানে জিজ্ঞেস করার পর ওনারা কিন্তু আপনাদেরকে বলে দেবে কে বুকিং করছে। যদি কখনো সরকারি বাস হয়তো বুকিং হয়ে গেল, এবারে সরকারি বাসে আর বুকিং নিচ্ছে না, আপনার চিন্তা করার দরকার নেই। মোটামুটি অনেক রাত পর্যন্ত ওখানে কিন্তু বেসরকারি বাসেরও বুকিং নেয়। ফেরার সময় আপনারা বেসরকারি বাসেও ফিরতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। সরকারি বাস চলে যাওয়ার পর তার ঠিক 10-15 মিনিটের পর বেসরকারি গাড়ি কিন্তু বালতাল বেস ক্যাম্প থেকে জম্মু কিংবা শ্রীনগরের উদ্দেশ্যে বার হয়। দিদিভাই, আপনার কিন্তু চিন্তা করার কোনো দরকারই নাই। আপনি কিন্তু সেই দিনকে যত রাত হোক না কেন বাসের টিকিট আপনি পেয়ে যাবেন। বাসের টিকিট পেয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু পরের দিন সকাল 2টো থেকে 2:30টার মধ্যে বাস টার্মিনালে যেতে হবে এবং বাসে উঠতে হবে। আবার সেই বাস আপনাকে জম্মু কিংবা শ্রীনগর আপনাকে পৌঁছে দেবে, যেখানকার আপনি টিকিট কাটবেন। চিন্তা করার কোনো দরকার নেই, বাবার আশীর্বাদ রয়েছে আপনার সাথে। যত সুন্দরভাবে আপনি বাবার কাছে গিয়ে বাবাকে দর্শন করবেন, তত সুন্দরভাবে বাবারও দায়িত্ব আপনাকে কিন্তু আপনার বাড়িতে পৌঁছে দেওয়া। তো চিন্তা করার কোনো দরকার নাই। আপনার পরের প্রশ্ন হচ্ছে, RFID কার্ডটা করার সময় মোবাইলে কোনো OTP আসে কিনা? দিদিভাই, RFID কার্ডটা করার সময় মোবাইলে কোনো OTP আসে না। আপনি কোন ফোন ওখানে নিয়ে যাচ্ছেন কি না নিয়ে যাচ্ছেন তাতে কোনো কিছু এসে যাবে না। আপনি যদি অনলাইনে পারমিটটি করে থাকেন, তবেই কিন্তু ওরা যখন RFID কার্ডটা দেবে তখন বায়োমেট্রিক করে। আর সাধারণত যারা ব্যাংকে অফলাইনের মাধ্যমে
পারমিটটি করেছে তাদের কিন্তু বায়োমেট্রিকটা করে না, হয়তো কোনো কোনো সময় করতে পারে, কিন্তু বায়োমেট্রিক করার সঙ্গে ওটিপির কোনো সম্পর্ক নাই। নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি চলে যান ওখানে কিন্তু আপনার এই ওয়েস্ট বেঙ্গলের যে সিমটা ব্যবহার করছেন সেই সিমটার দরকার পড়বে না, যদি না আপনি অনলাইন কোনো পেমেন্ট ট্রানজ্যাকশান করেন। এছাড়া আপনাকে ওয়েস্ট বেঙ্গলের সিমের কোনো দরকার নাই। আশা করি দিদিভাই আপনাদের প্রশ্নের আমি সঠিক উত্তর দিয়েছি। আপনারা কিন্তু আমাকে এইরকমভাবে ভিডিও পাঠাতে পারেন আর আমি অতি অবশ্যই আপনাদেরকে জবাব দেবো। তো যাওয়ার আগে আরও একবার জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। নমস্কার, ভালো থাকবেন।